লাহোরের কারাগার। একটি অন্ধকার ঘরের মেঝেতে শুয়ে আছে ২৪ বছর বয়সের এক যুবক। শরীরের হাড়গুলো স্পষ্ট হয়ে উঠেছে, হাত পা প্রায় অবশ, কথা বলার শক্তিও ক্রমশ কমে আসছে। পাশে দাঁড়িয়ে চিকিৎসক বললেন, আপনি যদি আর একদিনও খাবার না খান তাহলে কিন্তু আপনাকে বাঁচানো যাবে না। যুবকটি ধীরে ধীরে চোখ খুললেন, বললেন, আমি শুধু আমার নিজের জন্য অনশন করছি না, ভারতীয় বন্দীদের যতদিন না মানুষ বলে গণ্য করা হবে ততদিন আমার এই লড়াই চলবে। ১ দিন নয়, ১০ দিন নয়, টানা ৬৩ দিন অনশন করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তার শরীর থেমে গিয়েছিল, কিন্তু তার প্রতিবাদ গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি যতীন্দ্রনাথ দাস। নমস্কার, আমি কৌস্তভ, আর আপনারা ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন শহীদ। সেই সব মানুষের গল্প যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন, আবার কখনো নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। কিন্তু আজকের প্রজন্মের কয়েকজন মানুষ তাদের নাম ভুলতে বসেছে। আজকের গল্প এমন একজন বিপ্লবীর, যিনি শুধু অস্ত্র হাতে নয়, বরং তার নিজের গোটা শরীরটাকেই পরিণত করেছিলেন প্রতিবাদের অস্ত্রে। অমানবিক কারা ব্যবস্থার বিরুদ্ধে তার লড়াই প্রমাণ করেছিল কখনো কখনো অনশন হয়ে উঠতে পারে সাম্রাজ্যের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ। আজকের পর্ব যতীন্দ্রনাথ দাস, ৬৩ দিনের অগ্নি পরীক্ষা। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব দারবাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। ১৯০৪ সালের ২৭শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ দাস। বাবা বঙ্কিমবিহারী দাস এবং মা সুহাসিনী দেবী। মাত্র ৯ বছর বয়সে মাকে হারান তিনি। অল্প বয়সের এই শূন্যতায় হয়তো তাকে সময়ের অনেক আগেই পরিণত করে তুলেছিল। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন যতীন্দ্রনাথ দাস। ১৯২১ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। কিন্তু সেই সময় গোটা দেশ উত্তাল গান্ধীজির অসহযোগ আন্দোলনে। ১৭ বছরের যতীন্দ্রনাথও নিজেকে আর ক্লাসরুমের মধ্যে আবদ্ধ রাখতে পারলেন না। বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। তাকে কারারুদ্ধ করা হয়। পরে পড়াশোনায় ফিরলেও ভারতের স্বাধীনতার প্রশ্নটি তার জীবন থেকে কখনো আলাদা হয়ে যায়নি। আমার পরীক্ষা শুধু কলেজের খাতায় নয়, দেশের এই কঠিন সময়ে আমাকে অগ্নি পরীক্ষায় দাঁড়াতে হবে। যতীন্দ্রনাথ কলকাতার সাউথ সাবারবান কলেজে, বর্তমানের আশুতোষ কলেজে পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি বিদ্যাসাগর কলেজে স্নাতক স্তরে ভর্তি হন। ছাত্র জীবনে বন্যা দুর্গত মানুষদের ত্রাণের কাজে অংশ নেওয়ায় তিনি খুব কাছ থেকে মানুষের কষ্ট দেখেছিলেন। আর তাই তার কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের দেশ ছাড়া করার প্রশ্ন ছিল না। স্বাধীনতা মানে ছিল মানুষের মর্যাদা ও অধিকারের লড়াই। এই সময় তিনি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে উত্তর ভারতের বিপ্লবীদের সঙ্গেও তার যোগাযোগ তৈরি হয়।
1925 সালের নভেম্বর মাস। রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। এখানে এসেই যতীন্দ্রনাথ প্রথম দেখেন ভারতীয় রাজনৈতিক বন্দীদের ওপর কতটা অমানবিক আচরণ করা হয়। নোংরা খাবার, অপরিচ্ছন্ন পোশাক, অপমানজনক ব্যবহার। প্রতিবাদে তিনি অনশন শুরু করলেন। প্রায় 3 সপ্তাহ পর কারা কর্তৃপক্ষ নতি স্বীকার করলে তিনি অনশন প্রত্যাহার করেন। ভবিষ্যতের আরো বড় লড়াইয়ের এটিই ছিল প্রথম প্রস্তুতি। কারামুক্তির পর যতীন্দ্রনাথ আবার বৈপ্লবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন। তিনি বিস্ফোরক তৈরির কৌশল জানতেন। তার সেই দক্ষতার জন্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা তার সাথে যোগাযোগ করেন। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভায় 2টি কম শক্তিশালী বোমা নিক্ষেপ করেন। তাদের উদ্দেশ্য গণহত্যা নয়, প্রতিবাদের শব্দ ব্রিটিশ সরকারের কানে পৌঁছে দেওয়া। এই ঘটনার তদন্তের সূত্রে যতীন্দ্রনাথকেও গ্রেপ্তার করা হয়। তাকে লাহোরে নিয়ে গিয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এবং অন্যান্য বিপ্লবীদের সঙ্গে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে। তোমাদের সংগঠনের নামটা বলে দিলে তোমার শাস্তি কিন্তু কমও হয়ে যেতে পারে। বিশ্বাসঘাতকতার বিনিময়ে পাওয়া মুক্তি, সেটা যে আরেক ধরনের কারাগার। স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়। লাহোর কারাগারে গিয়ে যতীন্দ্রনাথ দেখলেন ভয়াবহ বৈষম্য। ইউরোপীয় বন্দীরা তুলনামূলক ভালো খাবার ও পরিষ্কার পোশাক পেত। অন্যদিকে ভারতীয় রাজনৈতিক বন্দীদের দেওয়া হতো পোকায় ভরা অস্বাস্থ্যকর খাবার। রান্নাঘরে ইঁদুর ও আরশোলা ঘুরে বেড়াতো। ভারতীয় বন্দীদের বই, সংবাদপত্র, লেখার কাগজ এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সামগ্রীটুকুও দেওয়া হতো না। অনেক বন্দীকে তো সাধারণ অপরাধীর মতো অপমানজনক শ্রম করতে বাধ্য করা হতো। বিপ্লবীদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মর্যাদা দিতে হবে, পরিষ্কার ও পুষ্টিকর খাবার দিতে হবে, বই ও সংবাদপত্র পড়ার সুযোগ দিতে হবে, জাতিগত বৈষম্য বন্ধ করতে হবে। ভগৎ সিং ও অন্যান্য বন্দীরা অনশন শুরু করলেন। 1929 সালের 13ই জুলাই সেই আন্দোলনে যোগদান করলেন যতীন্দ্রনাথ দাস। যতীনদা, এই লড়াই খুব দীর্ঘদিন চলতে পারে। লড়াই দীর্ঘদিন হলেও অন্যায়ের থেকে দীর্ঘদিন হবে না। প্রথম দিন, তারপর 10 দিন, তারপর 20 দিন। শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। তবুও যতীন জল ছাড়া কিছুই গ্রহণ করলেন না। কারা কর্তৃপক্ষ অনশন ভাঙার নানা কৌশল অবলম্বন করলেন। কখনো জলের পাত্রে দুধ মিশিয়ে দেওয়া হলো। বন্দীরা সেই পাত্র ভেঙে ফেললেন। এরপর শুরু হলো জোর করে খাওয়ানোর চেষ্টা। কয়েকজন প্রহরী যতীন্দ্রনাথকে জোর করে চেপে ধরে নাক দিয়ে নল প্রবেশ করাতো। কখনো কখনো সেই নল তাঁর শ্বাসনালীতে প্রবেশ করে যেত। ফুসফুসে তরল পৌঁছে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।
দিন যত এগোতে থাকে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে, হাত পা ক্রমে অসাড় হয়ে যায়, হৃদস্পন্দন দুর্বল হয়ে পড়ে। তবুও যতীন্দ্রনাথ অনশন ভাঙেননি। জামিনে মুক্তি দেওয়া হলে অনশন ভাঙবে? আমাকে মুক্তি দিলেই তো সমস্যার সমাধান হবে না। আমার সহবন্দীদের অধিকারও সুনিশ্চিত করতে হবে। 1929 সালের 13ই সেপ্টেম্বর, অনশনের 63তম দিন। যতীন্দ্রনাথের পাশে উপস্থিত ছিলেন তার ভাই কিরণ দাস। শরীর ক্রমশ সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু তার চেতনা শেষ পর্যন্ত পরিষ্কার ছিল বলে বিবরণ পাওয়া যায়। দুপুরের দিকে তার শ্বাস ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। এ লড়াই তো আমাদের চালাতে হবে, এ লড়াই থামবে না। বন্দে বন্দে মাতরম মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম। তিনির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে দুপুর প্রায় 1টা। মাত্র 24 বছর বয়সে লাহোর কারাগারে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যতীন্দ্রনাথ দাস। তুমকে রক্ষা করিলে অঙ্কে। যতীন্দ্রনাথের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। লাহোর থেকে তার মরদেহ ট্রেনে করে কলকাতায় নিয়ে আসা হয়। আসার পথে প্রতিটি বড় স্টেশনে অসংখ্য মানুষ ফুল নিয়ে তার জন্য অপেক্ষা করেছিলেন। কলকাতায় তার শেষ যাত্রায় নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। দীর্ঘ শবযাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে ব্রিটিশ কারা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান। কেন্দ্রীয় আইনসভায় কারা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ওঠে। পাঞ্জাবের আইনসভার 2 সদস্য প্রতিবাদে পদত্যাগ করেন। যতীন্দ্রনাথের নিঃশব্দ অনশন এমন এক রাজনৈতিক ঝড় তৈরি করেছিল যা বন্দুকের গর্জনের থেকেও বহু দূর ছড়িয়ে পড়েছিল। যতীন্দ্রনাথ দাস ফাঁসি কাঠে প্রাণ দেননি, তাকে গুলি করেও হত্যা করা হয়নি। তিনি তার শরীরের প্রতিটি শক্তি ধীরে ধীরে উৎসর্গ করেছিলেন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য। তার দাবি কোনো বিশেষ সুবিধার জন্য ছিল না, তার দাবি ছিল ভারতীয় বন্দীদেরও মানুষ হিসেবে গণ্য করতে হবে। 63 দিনের অনশন শেষে তার শরীর পরাজিত হয়েছিল, কিন্তু তার আদর্শ পরাজিত হয়নি। আজকের শহীদ অনুষ্ঠানে আমাদের বিনম্র শ্রদ্ধা শহীদ যতীন্দ্রনাথ দাসকে, যিনি আমাদের শিখিয়েছিলেন প্রতিবাদ করার জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি অনাহারী শরীর হয়ে উঠতে পারে সাম্রাজ্যের সবচেয়ে বড় ভয়। আজ আমি বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব স্বাধীনতার ইতিহাসে হারিয়ে যাওয়া আরেক সংগ্রামী মানুষের গল্প নিয়ে। ততদিন মনে রাখবেন,
স্বাধীনতা মানে শুধু দেশের সীমানার মুক্তি নয়, স্বাধীনতা মানে প্রতিটা মানুষের সমান অধিকার ও সম্মান নিয়ে বেঁচে থাকা। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ। জয় হে জয় হে জয় হে জয় জয় জয়